বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের। একদিনের মধ্যেই সংসদে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী উপস্থাপন। এবং সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মন্তব্য বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব উঠে আসে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, করিডরটি বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজ্যাকশন এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও আলোচনা হয়। এই বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশের শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই দেশের নেতারা মতবিনিময় করেন। শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় ও পুনরুদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং সফলতা কামনা করেন তিনি। আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনে তা পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতার ও ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের পুশ ইন ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ বিস্তারের কারণে গভীর উদ্বেগের মুখোমুখি। বিশ্বের কোনো দেশই এই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত নয়, বাংলাদেশও নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের আন্তঃসমন্বয় এবং পারস্পরিক তথ্য বিনিময়ের ফলে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান গতিশীলতা লাভ করেছে। সবার প্রতি আমার আন্তরিক আহ্বান, আসুন আমরা সম্মিলিতভাবে একটি সুস্থ, নিরাপদ ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে তিনি বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে এবং এতে সরকারের কর্মকাণ্ডে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় পরিবর্তন প্রত্যাশা করেছিল। একই সঙ্গে তিনি নতুন বা পুরনো যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মায়ের ডাক আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মতো গুম হওয়া ব্যক্তিদের পরিবারকেও রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা উচিত এবং চলতি বাজেটে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, গুম মানবতার বিরুদ্ধে অপরাধ, তাই এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষা, নিরাপত্তা ও পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্ব পালনের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে বিচারাধীন গুমের মামলাগুলো আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই অনুষ্ঠানে গুম ও ক্রসফায়ারের ঘটনায় বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারে, তাদেরকে সাহস দিতে পারে। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, তবে সবজি ও মুরগির দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলছে বাজারে। বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শান সাব্বির, ক্যামেরা ছিলেন সোহানুর রহমান সোহান। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও নতুন করে কোনো পণ্যের দাম না বাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। সবজি ও মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও মাছের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। 50 থেকে 80 টাকার মধ্যেই মিলছে সবজি, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে বিক্রেতারা বলছেন, মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। অন্যান্য জিনিসের তো মুরগির দাম অনেক কম, আগের তো অনেক কম, কারণ কোরবানিতে তো মুরগি বিক্রি করতে পারি নাই, চলে না। এখন মানুষ খাওয়া ধরছে, ফ্রিজ খালি হয়েছে, কত ফ্রিজে গরুর মাংস ছিল না। মাছের বাজারের অবস্থা কই এত লাভ নাই। বিষয় হয়েছে, ঘাটে আমরা মাছ পাই না। এক পদ মাছ কিনতে গেলে কারাকারি মারামারি করে মাছ কিনি, কিন্তু বাজারে মাছই বিকে না, কাস্টমারই নাই। এই ছাপা মসজিদ বাজারের লেগে আমরা শেষ। যেরকম টমেটোমের দাম বেশি, শসার দাম বেশি, মরিচের দাম বেশি এই সপ্তাহে, আর সব কেজি সবই 40-50-60 ভিতরে পাওয়া যায়। এদিকে বাজারে এখনও বাজেটের প্রভাব না পড়ায় নিত্যপণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মুরগি সবজিতে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে মাছের বাজারে। তবে বিক্রেতাদের দাবি, কিছু পণ্যের সরবরাহ কম থাকার ফলে দাম বাড়তি, তবে বাজার আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। এদিকে ক্রেতাদের ক্ষোভ, এখনও চড়া প্রতিটি পণ্যের দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে পুষ্টি চিনিগুড়া চাল মিলিত জেলার সংবাদ। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচি নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, 20 বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়ই সুস্থ থাকে।
আর ৩৫ বছর পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই আগামী দিনে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য অধিকতর স্বচ্ছতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেটের মাজার সমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও খাদিম পরিবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এই মাজার লক্ষ লক্ষ সিলেটবাসীর এবং সারা দেশের মানুষের একটা আবেগের কেন্দ্র। মাজার সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই সিলেটবাসী এবং সারা দেশের মানুষের গভীর দৃষ্টি থাকে। আগামী দিনে দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেগুলির ব্যবস্থাপনার জন্য, অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত পোষণ, সবাই এই বিষয়ে একমত যে পুরো ব্যাপারটি একটি স্বচ্ছতা প্রয়োজন। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সংসদে এই বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। জানান, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু গ্রেফতারই যথেষ্ট নয়, সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক সুক্রিয়া পারভিনের সভাপতিত্বে পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ অনেকেই উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় অভিযান চালিয়ে 13টি স্বর্ণের বার সহ শাহাবুদ্দিন সর্দার নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে যশোর বেনাপোল মহাসড়কের গদখালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহল দল গদখালি বাজারের পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এই সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী শাহাবুদ্দিন সর্দারকে থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 1 কেজি 158 গ্রাম ওজনের 13টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 2,22,53,000 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছেন, ঢাকার সাদাবাদ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোলে পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই বিষয়ে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত দলে বড় কোনো চমক নেই। দলের নেতৃত্বে থাকছে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস। আগের সিরিজ মিস করা লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং লাইন আপে বাড়তি শক্তি যোগ করবে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান। পেস আক্রমণে আছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। আগামী 6 জুলাই হারারেতে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
2026 ফুটবল বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়া হয়েছে, যা আগের কাতার বিশ্বকাপের সর্বোচ্চ 172 গোলের রেকর্ড ভেঙে গেছে। রেকর্ডটি ভাঙে বাংলাদেশ সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ও তুরস্কের ম্যাচে। ক্যালিফোর্নিয়ার ইংলাউডে অনুষ্ঠিত ম্যাচের 3য় মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন অ্যাস্টন ট্রাস্টে। তার সেই গোলটি ছিল এবারের বিশ্বকাপের 173তম গোল, যা কাতারের পুরো আসরের মোট গোল সংখ্যাকে ছাড়িয়ে যায়। তবে গোলের উৎসব সেখানেই থামেনি। ওই ম্যাচে আরও 4টি গোল হয়, ফলে ম্যাচ শেষে এবারের বিশ্বকাপের মোট গোল সংখ্যা দাঁড়ায় 177টি। এই রেকর্ড তৈরি হয় টুর্নামেন্টের 59তম ম্যাচে। এরপর 60তম ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের গোল শূন্য ড্র হওয়ায় গোল সংখ্যায় আর পরিবর্তন আসেনি। পুষ্টিজানি বিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের। একদিনের মধ্যেই সংসদে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী উপস্থাপন। এবং সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মন্তব্য বিরোধী দলীয় নেতার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।